হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। এর আগের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে টাইপ ডিটেলে আলোচনা করে নিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ওই ভিডিওটা দেখো, না হলে এটা বুঝতে পারবে না। এর আগে আমরা কি বলেছি, বি আর হ্যাভ ছাড়া যত হাজার হাজার ভার্ব আছে তা সব এই ডু ভার্বের আন্ডারে পড়ে, যেটাকে অ্যাকশন ভার্বও বলা যায়। পাস্ট ইনডিফিনিটকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে সিম্পল পাস্ট। যা সিম্পল পাস্ট তাই পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করব কখন? যখন অতীতকালে কোনো একটা ঘটনা বা একটা অ্যাকশান যেটা হয়ে গেছে সেই রকম যখন কোনো সেন্টেন্স আমরা লিখব বা বলবো, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করব। যেমন কেউ কিছু করেছিল, হয়েছিল, এই রকম যখন বোঝাবো তখন আমরা পাস্ট ইনডিফিনিটের ব্যবহার করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে সাবজেক্ট, তারপরে কি পাস্ট ফর্ম অফ মেন ভার্ব। পাস্ট ফর্ম অফ মেন ভার্ব, আমি কোন ভার্বটা দিয়ে তোমাদেরকে টেন্সটা শেখাচ্ছি, ডু ভার্ব, আর আমি সবসময় এই রাইট ভার্বটাকে ইউজ করছি। তাহলে রাইট হচ্ছে প্রেজেন্ট, রোট, পাস্ট, রিটেন, পাস্ট পার্টিসিপল, রাইটিং, প্রেজেন্ট পার্টিসিপল। এটা যখন আমরা প্রেজেন্ট টেন্স শিখেছি তখন এই ফর্মগুলো আমরা ভার্বের জেনে নিয়েছি। তাই পাস্ট ফর্ম অফ মেন ভার্ব মানে আমরা কোনটাকে বোঝাবো, রোট। ক্লিয়ার? তারপরে কি থাকবে অবজেক্ট আর বিভিন্ন কমপ্লিমেন্ট, সেগুলো আমরা লিখে থাকি। তাহলে আমরা দেখা যাক, এটা তো আমরা বুঝলাম যে একটা কমপ্লিটেড অ্যাকশান বোঝাবে, যে অ্যাকশানটা বা যে কাজটা কমপ্লিট হয়ে গেছে অতীতে, সেইটার মাধ্যমে আমরা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টকে আলোচনা করব। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার আমরা দেখলাম। এবারে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল নাম্বার অনুযায়ী আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা যাক। যেমন আই রোট, আমি লিখেছিলাম। উই রোট, আমরা লিখেছিলাম। এখানে আমি তোমাদেরকে বারবার বলছি, আমি রাইট এই ভার্বটাকে নিয়ে করছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা এখানে তোমাদের মতো করে যত রকম ইচ্ছা ভার্ব বসাতে পারো, সেটা সম্পূর্ণ নির্ভুল। ইউ রোট, তুমি লিখেছিলে। ইউ রোট, তোমরা লিখেছিলে। থার্ড পার্সনের ক্ষেত্রে কি, হি, সি অথবা ইট। হি রোট, সে লিখেছিল। দে রোট, তাহারা লিখেছিল। এবার নাউনের ক্ষেত্রে কি, দ্য বয় রোট, ছেলেটি লিখেছিল। দ্য গার্ল রোট, মেয়েটি লিখেছিল। দ্য বয়েজ রোট, ছেলেগুলো লিখেছিল। দ্য গার্লস রোট, মেয়েগুলো লিখেছিল। তাহলে এখানে দেখছো এই রোট এই ভার্বটা পাস্ট ইনডিফিনিটে কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যাই পার্সন থাক আর যাই নাম্বার থাক, সিঙ্গুলার প্লুরাল যাই থাক, এই ভার্বের কোনো চেঞ্জ হবে না, সাবজেক্ট যাই হোক না কেন। তাহলে এখানে যেমন আমরা লিখেছি আই রোট, আমি লিখেছিলাম, এখানে আমরা লিখতে পারি কি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। যেমন গো, ওয়েন্ট, গান। তাহলে ওয়েন্ট হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এখানে আমি ওই জন্যই বললাম, আমি এই রোডটাকে, এই রাইট ভার্বটাকে নিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্সে এই ওয়ার্ডটাই লিখছি যাতে তোমাদের ধারাবাহিকতা বজায় থাকে, তোমরা টেন্সটাকে ভালো করে বুঝতে পারো। তোমরা তোমাদের মতো অনেক ভার্ব ওয়ার্ড মুখস্থ করবে, এই ফরম্যাট অনুযায়ী জাস্ট ফেলে দেবে, দেখবে তোমরা ইংরেজিতে অনর্গল বলতে পারছো এবং লিখতে পারছো, কোনো অসুবিধা হবে না তোমাদের সেন্টেন্স লিখতে বা বলতে। এবার তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটের কিছু এক্সাম্পল দেখা যাক, যাতে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যায়। যেমন আই রোট এ স্টোরি হতে পারে, আই রোট এ লেটার হতে পারে, আই রোট এ বুক হতে পারে। যেমন আই রোট এ স্টোরি, আমি একটি গল্প লিখেছিলাম। আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ বুক, আমি একটি বই লিখেছিলাম। তাহলে তোমরা বুঝতে পারছো পাস্ট ইনডিফিনিট আমরা কখন ব্যবহার করব, যখন একটা অ্যাকশান সেটা কমপ্লিটেড অ্যাকশান, মানে যে কাজটা হয়ে গেছে অতীতে। ক্লিয়ার? আই ওয়াচড এ মুভি, আমি একটি সিনেমা দেখেছিলাম বা আমি একটি মুভি দেখেছিলাম। হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল। দে ডিড দ্য ওয়ার্ক, তারা কাজটা করেছিল। মাই এল্ডার ব্রাদার গিফটেড মি এ কস্টলি মোবাইল অথবা ল্যাপটপ, আমার দাদা আমাকে একটি দামি মোবাইল গিফট করেছিল অথবা একটি দামি ল্যাপটপ গিফট করেছিল। দে ওয়েন্ট টু কাশ্মীর, তারা কাশ্মীরে গিয়েছিল। উই লার্নড টেন্স, আমরা টেন্স শিখেছিলাম। উই লার্নড টেন্স, আমরা টেন্স শিখেছিলাম, কিন্তু এখন তো আমরা টেন্স শেখা শেষ হয়নি। আমরা তাহলে উই লার্নড প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স শিখে নিয়েছি, কিন্তু এখন আমরা টেন্স শিখছি। যদি এইটা যদি ইংরেজি বলতে হয় তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। তাহলে আমরা কি বলবো, তোমরা নিজেরা বলো, ঠিক হবে? বলো বলো। গুড, উই আর লার্নিং টেন্স। ভেরি গুড।
আই রিসিভড হিজ লেটার, আমি তার চিঠি পেয়েছিলাম, অথবা আই রিসিভড হিজ মেল, আমি তার মেল পেয়েছিলাম। ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস ইয়েস্টারডে, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে, আগামীকাল মুষলধারে বৃষ্টি হয়েছিল। উই প্লেড ক্রিকেট টুগেদার, আমরা একসাথে ক্রিকেট খেলেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক টুগেদার, আমরা একসাথে পিকনিকটাকে এনজয় করেছিলাম। তাহলে এখানে আমরা দেখো প্রত্যেকটা ভার্বের কিন্তু পাস্ট ফর্মটাকে ব্যবহার করেছি, কারণ আমরা কি জানি পাস্ট ইনডিফিনিটের সেন্টেন্স স্ট্রাকচারই তো আমরা জেনে নিয়েছি, তাই আমাদের ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধু তোমাদের ভার্বের ফর্মগুলোকে মনে রাখতে হবে। আর ওই V1 V2 V3 এরকম করে মুখস্থ রাখার কোনো দরকার নেই। তোমরা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এইরকমভাবেই মনে রাখবে, কোনো শর্টকাটের অ্যাপ্লাই করার দরকার নেই, ওটা গুলিয়ে ফেলবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের আমাদের কনসেপ্ট ক্লিয়ার। এরপরের ক্লাসে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন অতীতে কোনো একটা অ্যাকশান বা কোনো একটা কাজ চলছিল বা করছিল এইরকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই যে এখন আমরা পড়ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা পড়াটা কন্টিনিউ করছি বা তোমরা পড়াটা শুনছো বা দেখছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারলে কখন আমরা ব্যবহার করব? যখন কোনো অ্যাকশান বা কোনো কাজ সেটা অতীতে কেউ কিছু করছিল এই রকম বোঝাবে, যেমন আমি খাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি পড়ছিলাম, এই রকম। এটা কিন্তু কন্টিনিউ কাজ, অতীতে কন্টিনিউ হচ্ছিল, এখন কিন্তু কন্টিনিউ হচ্ছে না। অতীতে কোনো একটা কাজ সেটা কন্টিনিউ হচ্ছিল এই রকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। প্রথমে হবে কি সাবজেক্ট, তারপরে ওয়াজ অথবা ওয়্যার অক্সিলারি ভার্ব। কোত্থেকে এসছে? বি ভার্ব থেকে ওয়াজ আর ওয়্যারটা এসছে, কারণ আমরা কি শিখেছিলাম কন্টিনিউয়াস টেন্স করতে ওয়াজ ওয়্যার অক্সিলারি আমরা ব্যবহার করি। তোমরা বি ভার্বের টেন্সটা অবশ্যই দেখবে কিন্তু, তাহলে কিন্তু তোমরা ইংরেজির খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে গ্রামারের। ক্লিয়ার? তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপেল অফ মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এর মধ্যে মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা? রিটেন, তাই তো? রং। এতক্ষণ ধরে কী শিখলে? রাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে ওয়াজ আর ওয়্যারের অক্সিলারির পর আমাদের কী বসবে? প্রেজেন্ট পার্টিসিপেল। এই ওয়াজ আর ওয়্যার এই অক্সিলারি ভার্বটা এই মেন ভার্বকে সাহায্য করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্যে। এরপরে আদার্স যে অবজেক্টস বা কমপ্লিমেন্টস থাকে যেটা আমরা সেন্টেন্স তৈরি করার জন্য লিখে থাকি সেগুলো তো থাকবেই। তাহলে এই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার। এবারে আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার অনুযায়ী দেখে নেব কোন সাবজেক্টের পরে কেমন আমাদের ভার্বের স্ট্রাকচার বসবে। যেমন আমরা কি জানি আই এর পরে সবসময় কি বসে? ওয়াজ। এই রাইটিংটা কোনো ক্ষেত্রেই পরিবর্তন হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে এক থাকবে, শুধু ওয়াজ আর ওয়্যারের পরিবর্তন হবে। আর আমরা বি ভার্বে তো ওয়াজ ওয়্যার কোন সাবজেক্টের পরে ওয়াজ আর কোন সাবজেক্টের পরে ওয়্যার বসে আমরা শিখে এসেছি। তাহলে তোমরা বি ভার্বটা দেখো নি? অবশ্যই দেখো। তাহলে আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম। উই ওয়্যার রাইটিং, আমরা লিখছিলাম। আবারও আমি তোমাকে বলছি এই রাইট ভার্ব ছাড়াও আমরা যে কোনো ভার্ব এর আন্ডারে লিখতে পারি সম্পূর্ণ নির্ভুল সেন্টেন্স। তোমাদের প্রয়োজন মতো তোমরা যে কোনো ইচ্ছা ভার্ব লিখতে পারো, শুধু সেন্টেন্স স্ট্রাকচারটাকে তোমরা শিখে নাও। তারপরে কি ইউ ওয়্যার রাইটিং, তুমি লিখছিলে। দেখো অতীতকালে কিন্তু কাজটা কন্টিনিউ হচ্ছে, কাজটা কিন্তু থেমে নেই। যেমন ইউ রোট মানে তুমি লিখেছিলে, আর এটা কি ইউ ওয়্যার রাইটিং মানে কি তুমি লিখছিলে। ইউ ওয়্যার রাইটিং, তুমি লিখছিলে। ইউ ওয়্যার রাইটিং, তোমরা লিখছিলে। থার্ড পার্সনের ক্ষেত্রে কি হি, সি অথবা ইট। আর আমরা কি জানি হি এর পরে কি বসে? ওয়াজ। সি এর পরে ওয়াজ, ইটের পরে ওয়াজ। তাহলে হি ওয়াজ রাইটিং, সে লিখছিল। দে ওয়্যার রাইটিং, তাহারা লিখছিল। অতীতকালে কিন্তু লিখছিল, কাজটা কিন্তু শেষ করেনি সে। অতীতকালে হয়তো কোনো এক সময় কাজটা শেষ করেছে, কিন্তু যে সময়ের কথা আমরা এই সেন্টেন্সে বলছি তখন লিখছিল। ক্লিয়ার? বা কিছু করছিল, যেটা অন্য ভার্বের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার নাউনের ক্ষেত্রে কি দ্য বয় ওয়াজ রাইটিং, ছেলেটি লিখছিল। দ্য গার্ল ওয়াজ রাইটিং, মেয়েটি লিখছিল। সৈকত ওয়াজ রাইটিং, সৈকত লিখছিল। আমরা যে কোনো নামের ক্ষেত্রেও বলতে পারি, সেটাও সম্পূর্ণ সঠিক। দ্য বয়েজ ওয়্যার রাইটিং, যেহেতু এটা বয়টা এখানে
প্লুরাল হয়ে গেল। আর আমরা কি জানি প্লুরাল নাম্বারের পরে কি বসে? ওয়্যার। দ্য বয়েজ ওয়্যার রাইটিং, ছেলেরা লিখছিল। দ্য গার্লস ওয়্যার রাইটিং, মেয়েরা লিখছিল। তাহলে এই হলো আমাদের কনসেপ্ট যে কখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এবারে আমরা তাহলে কিছু সেন্টেন্সের মাধ্যমে আমাদের কনসেপ্টটাকে আরও ক্লিয়ারভাবে শিখে নেব। দেখো, আই ওয়াজ রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছিলাম। আই ওয়াজ রাইটিং এ পোয়েম, আমি একটি কবিতা লিখছিলাম। অবশ্যই অ্যাকশানটা কিন্তু অতীতকালে কন্টিনিউ হিসাবে চলছিল। ক্লিয়ার? উই ওয়্যার ওয়াচিং দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল টুগেদার, আমরা ফুটবল বিশ্বকাপের ফাইনাল একসাথে দেখছিলাম। আই ওয়াজ রিডিং এ নোভেল, আমি একটি উপন্যাস পড়ছিলাম। সৌরভ ওয়াজ গোয়িং টু আমেরিকা, সৌরভ আমেরিকাতে যাচ্ছিল। দে ওয়্যার প্রিপেয়ারিং ফর দ্য ফাইনাল এক্সামিনেশন, তারা ফাইনাল এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হি ওয়াজ রানিং ফাস্ট, সে খুব তাড়াতাড়ি দৌড়চ্ছিল বা দ্রুত দৌড়াচ্ছিল। উই ওয়্যার ইটিং বিরিয়ানি, আমরা বিরিয়ানি খাচ্ছিলাম। ইট ওয়াজ রেনিং হেভিলি লাস্ট নাইট, আগের রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অলিভিয়া ওয়াজ ড্যান্সিং, অলিভিয়া নাচছিল। আই ওয়াজ সিঙ্গিং, আমি গান করছিলাম। তাহলে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসটা বুঝতে পারলে তো? যেটা অতীতকালে কোনো একটা কাজ কন্টিনিউ প্রসেসে চলছিল সেইটা আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস। আর এই হলো আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আর এই যে ভার্ব ফর্মগুলো দেখলে, রাইট, রোট, রিটেন, রাইটিং, এইটা আমরা প্রথম চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি। এইরকম ভার্বের তোমাদের আরও অনেক ভার্বের ওয়ার্ড শিখতে হবে, যাতে তোমরা এইরকম সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী শুধু ভার্বের ফর্মটাকে বসিয়ে আরও অনেক নির্ভুল সেন্টেন্স লিখতে পারো, বলতে পারো। যত তোমরা ভার্ব ওয়ার্ড শিখবে তত তোমরা ভালো ইংরাজিতে লিখতে পারবে এবং ফ্লুয়েন্ট ইংলিশে বলতে পারবে। টেন্সটাকে আমাদের আগে বুঝতে হবে আর ভার্বের ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে। শুধু যখন সিচুয়েশান অনুযায়ী আমাদের ওই ভার্ব ওয়ার্ডটাকে পুট করে দিতে হবে টেন্স অনুযায়ী, তখন দেখবে তোমরা যে কোনো সেন্টেন্স লিখতে পারছো, যে কোনো সেন্টেন্স বলতে পারছো, কেউ কিছু বললে সেটাও বুঝতে পারছো। তাহলে এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট পারফেক্ট টেন্স একটু কনসেপ্টটা ক্রিটিক্যাল, কিন্তু আমরা তো ক্রিটিক্যাল করব না, আমরা কনসেপ্টটাকে একদম সহজে শিখে নেব। পাস্ট পারফেক্ট, আগে আমরা বুঝবো পাস্ট পারফেক্ট আমরা কখন ব্যবহার করব। পাস্ট পারফেক্ট আমরা যখন অতীতের দুটো পরপর ঘটে যাওয়া ঘটনা, ভালো করে বুঝবে কিন্তু, অতীতের দুটো পরপর ঘটে যাওয়া ঘটনা যখন আমরা কোনো সেন্টেন্সের মাধ্যমে বোঝাবো, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ করব। অতীতে যে ঘটনা দুটো পরপর ঘটে গেল, তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা আমরা লিখব পাস্ট পারফেক্টে। দ্বিতীয় যে ঘটনাটা ঘটবে সেটা আমরা লিখব সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখব, তখন আরও একবার কনসেপ্টটাকে ক্লিয়ার করব। যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাড, হ্যাড কোথা থেকে এসেছে? হ্যাভ ভার্ব থেকে। তারপরে কি? পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ মেন ভার্ব, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপরে সেকেন্ড ইনসিডেন্ট, সেকেন্ড ইনসিডেন্ট সিম্পল পাস্টে আমরা লিখব। তাহলে এই হ্যাড ভার্বটা সাহায্য করছে মেন ভার্বকে পাস্ট পারফেক্ট তৈরি করতে। কিন্তু এখানে আমি রাইট ওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ইউজ করে সেই সিচুয়েশান অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারো, অবশ্যই পারো। আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট শেখানোর জন্য এই ওয়ার্ডটাকে নিয়েছি। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপেল। এটা হচ্ছে যে দুটো ঘটনা ঘটে গেল, প্রথম ঘটনাটা যেটা হবে, প্রথম ইনসিডেন্ট আমরা পাস্ট পারফেক্টে লিখলাম। এরপরে আর একটা সেকেন্ড ইনসিডেন্ট আমাদের লিখতে হবে, যেটা আমরা লিখব সিম্পল পাস্টে। আমি তোমাদেরকে কি বললাম? অতীতের দুটো পরপর ঘটে যাওয়া ঘটনা যখন আমরা সেন্টেন্সের মাধ্যমে লিখতে চাইবো বা বলতে চাইবো, তখন আমাদের পাস্ট পারফেক্টের ইউজ করতে হবে। এবং প্রথম ঘটনাটা যেটা ঘটবে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী লিখব। দ্বিতীয় ঘটনাকে আমরা সিম্পল পাস্ট ফর্মে লিখব।
এখানে আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন এটা নিয়ে আর বেশি আলোচনা করার বিষয় নেই। কেন নেই? কারণ সাবজেক্ট যাই হোক না কেন প্রত্যেকটার ক্ষেত্রেই হ্যাড বসবে এবং তার সাথে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, এর কোনো চেঞ্জ হবে না। যেমন আই হ্যাড রিটেন, উই হ্যাড রিটেন, ইউ হ্যাড রিটেন, ইউ হ্যাড রিটেন, হি হ্যাড রিটেন, দে হ্যাড রিটেন, দ্য বয় হ্যাড রিটেন, দ্য বয় হ্যাড রিটেন, দ্য গার্ল হ্যাড রিটেন, দ্য বয়েজ হ্যাড রিটেন, সৈকত হ্যাড রিটেন, দ্য গার্লস হ্যাড রিটেন। যাই হোক না কেন হ্যাডের পরে পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ দ্য মেন ভার্ব বসবে। এখানে আমি রিটেন লিখেছি, তোমরা অন্য যে কোনো ভার্ব নিয়ে সিচুয়েশান অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। এইটা আমরা জাস্ট লিখেছি সেন্টেন্স স্ট্রাকচার বোঝানোর জন্য, কনসেপ্ট যাতে তোমরা ক্লিয়ার হয়ে যায় সেই জন্যে। তাহলে এবারে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা কি করব, কিছু এক্সাম্পল দেখব যাতে আমাদের কনসেপ্টটা একদম মাথায় গেঁথে যায়, আমরা সহজে বুঝতে পারি। দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। The patient had died before the doctor came. ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। দুটো ঘটনা পরপর ঘটলো। তাহলে প্রথম ঘটনা কোনটা? আগে ডাক্তার এসেছিল না আগে রোগী মারা গেছিল? অবশ্যই রোগী মারা গেছিল, তারপরে তো ডাক্তার এসেছিল। তাহলে ডাক্তার এসেছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনসিডেন্ট। রোগী মারা গেছিল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনসিডেন্ট। তাই দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা আমরা লিখেছি পাস্ট পারফেক্ট অনুযায়ী। তারপরে কি, বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম এটা লিখেছি আমরা সিম্পল পাস্ট অনুযায়ী। এই কেমটা কোথা থেকে এসছে? কাম, প্রেজেন্ট পাস্ট কেম, পাস্ট পার্টিসিপল আবার কাম, আর প্রেজেন্ট পার্টিসিপল কামিং। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেছিল। পরের এক্সাম্পল দেখা যাক, আই হ্যাড ডান দ্য হোমওয়ার্ক before father came back home. I had done the homework before father came back home. বাবা আসার আগে আমি হোমওয়ার্কটা করে নিয়েছিলাম। তাহলে প্রথম ঘটনাটা কোনটা? আগে বাবা এসেছিল না আগে আমি হোমওয়ার্ক করেছি? অবশ্যই আমি আগে হোমওয়ার্কটা করে নিয়েছিলাম, তারপরে না বাবা এসছে। তাহলে প্রথম ইনসিডেন্ট কোনটা? আই হ্যাড ডান দ্য হোমওয়ার্ক, আমি হোমওয়ার্কটা করে নিয়েছিলাম। বিফোর ফাদার কেম ব্যাক হোম, বাবা বাড়িতে আসার আগে। তাহলে এটা আমরা ব্যবহার করলাম সিম্পল পাস্ট, আর প্রথম ইনসিডেন্টটা পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? সব ক্ষেত্রেই কিন্তু হ্যাড বসবে, আর তারপরে কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। তারপরটা দেখা যাক, দ্য স্টুডেন্টস হ্যাড প্রিপেয়ার্ড দেমসেলভস বিফোর এক্সামিনেশন স্টার্টেড। এক্সামিনেশন শুরু হওয়ার আগে স্টুডেন্টরা প্রস্তুতি নিয়ে নিয়েছিল। তাহলে প্রথমে কোন ঘটনাটা ঘটলো? আগে স্টুডেন্টরা প্রস্তুতি নিয়েছিল না আগে আগে পরীক্ষাটা শুরু হয়েছিল? নিশ্চয়ই প্রথমে স্টুডেন্টরা প্রস্তুতি নিয়েছিল, তারপরে না এক্সাম শুরু হয়েছিল। তাহলে প্রথম ইনসিডেন্টটা আমাদের হয়ে গেল পাস্ট পারফেক্ট অনুযায়ী, দ্বিতীয় ইনসিডেন্ট হলো আমাদের সিম্পল পাস্ট। ক্লিয়ার? We had reached the station before the train arrived. ট্রেন আসার আগে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তাহলে প্রথম ঘটনা কোনটা? অবশ্যই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপরে ঘটনাটা কোনটা? ট্রেন এসেছিল, ট্রেন আসার আগে আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। তাহলে ট্রেন অ্যারাইভড হয়ে গেল আমাদের সিম্পল পাস্ট। আই হ্যাড ইটেন দ্য বিরিয়ানি বিফোর মাই ব্রাদার কেম। আই হ্যাড ইটেন দ্য বিরিয়ানি বিফোর মাই ব্রাদার কেম, আমার ভাই আসার আগে আমি বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। তোমাদের সাথেও নিশ্চয়ই অনেক হয়েছে, কোনো ভালো খাবার এসছে, কেউ আসার আগে তোমরা ভয় তাড়াতাড়ি খেয়ে নিয়েছো, এটাও সেই ঠিক ওই রকম। তাহলে আই হ্যাড ইটেন দ্য বিরিয়ানি, আমি আগে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাই এসেছিলো। প্রথম ইনসিডেন্ট আগে বিরিয়ানি খেয়ে নিয়েছি, দ্বিতীয় ইনসিডেন্ট ভাই এসেছে। তাহলে আই হ্যাড ইটেন দ্য বিরিয়ানি বিফোর মাই ব্রাদার কেম, আমার ভাই আসার আগে আমি বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। তারপরটা দেখা যাক, আই হ্যাড বিগান রিডিং বিফোর দ্য সান রোজ। সূর্য ওঠার আগে আমি পড়া শুরু করে দিয়েছিলাম। তাহলে আগে আমি পড়া শুরু করে দিয়েছিলাম, তারপরে সূর্য উঠেছিল। তাহলে প্রথম ইনসিডেন্ট কি? আই হ্যাড বিগান রিডিং, আমি পড়া শুরু করে দিয়েছিলাম। তারপরে ইনসিডেন্ট কি? দ্য সান রোজ, তারপরে সূর্য উঠেছিল। ক্লিয়ার? তাহলে আমরা পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করব? অতীতকালে দুটো ঘটনা যখন পরপর ঘটে যাবে
প্রথম ঘটনাটাকে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট ফর্ম অনুযায়ী, দ্বিতীয় ঘটনাটাকে আমরা লিখব সিম্পল পাস্টে। এই রকমভাবেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি ইংলিশ গ্রামারে। আমি রাইট দিয়ে তোমাদের এখানে বুঝিয়েছি, কিন্তু এখানে আমি অনেক রকম ভার্বের ব্যবহার করে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে এই ভার্বগুলোকেও ব্যবহার করতে হয়, যেটা আমি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই করিয়ে দিয়েছি। তাহলে ডু ভার্বের আন্ডারে আরও যেসব হাজার হাজার ভার্ব পড়ে বি আর হ্যাভ ছাড়া, তোমরা সেই ভার্বের ফর্মগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, তাছাড়া আর দ্বিতীয় কোনো অপশান নেই। সেন্টেন্স তোমরা মুখস্থ করতে যাও না, এই ফরম্যাটটা তোমরা বারবার দেখো, বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমরা এই ফরম্যাটটাকে শিখে গেছো। কিন্তু তোমরা যদি এই সেন্টেন্সটাকে মুখস্থ করে ভাবো আমি ইংরেজিতে বলবো বা ইংরেজিতে লিখবো, তাহলে কিন্তু হবে না। তোমাদেরকে মেন মুখস্থ করতে হবে ভোকাবুলারি, ভার্বের ওয়ার্ড বা বিভিন্ন রকম ভোকাবুলারি। আর এই সেন্টেন্সের স্ট্রাকচার বা এই টেন্সের স্ট্রাকচার তোমাদেরকে আরও সাহায্য করবে বিভিন্ন রকমভাবে ইংরেজি লিখতে বা ইংরেজি বলতে। তাই ইংরেজি লেখা বলার ক্ষেত্রে ভোকাবুলারির গুরুত্ব অপরিসীম। তোমরা স্ট্রাকচারটা জেনে নাও, ভোকাবুলারি মুখস্থ করো, এই স্ট্রাকচার অনুযায়ী ভোকাবুলারিগুলোকে বা ভার্বের ওয়ার্ডগুলোকে ফেলে দাও, তোমরা অনায়াসে ইংরেজি লিখতে পারবে। তাহলে এখন আমরা পাস্ট টেন্সের লাস্ট ফর্ম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনে নেব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ব্যবহার করব? যখন পাস্টে বা অতীতে কোনো একটা ঘটনা শুরু হয়েছিল এবং সেটা অনেকক্ষণ সময় ধরে চলেছিল। কোনো একটা ঘটনা অতীতে শুরু হয়েছিল, সেই ঘটনাটা অনেকক্ষণ ধরে চলেছিল। ঘটনা হতে পারে, কাজ হতে পারে, বা যে কোনো একটা অ্যাকশান হতে পারে, সেটা শুরু হয়েছিল অতীতে এবং সেটা অনেকক্ষণ ধরে চলেছিল। এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার দেখা যাক। আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কেন লিখিনি এক্ষুনি বুঝতে পারবে। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন অক্সিলারি ভার্ব, তারপরে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম হ্যাড বিন অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এই হ্যাড বিনটা আমাদের সাহায্য করবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে। তারপরে বসবে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্ব, যে কোনো মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন কেন লিখিনি? কারণ সাবজেক্ট যাই হোক না কেন তারপরেই হ্যাড বিন বসবে অক্সিলারি ভার্ব হিসাবে, তারপরে তো প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অফ মেন ভার্ব ওটা বসছেই। তাহলে আমাদের সেন্টেন্সের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করা যাক। হি হ্যাড বিন রাইটিং এ বুক ফর এ লং টাইম। তাহলে আমি কি বললাম? একটা কাজ সেটা অতীতে শুরু হয়েছে এবং সেটা অনেকক্ষণ ধরে চলেছে। কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং সেটা অনেকক্ষণ ধরে চলেছে, সেই রকম অর্থ যখন বোঝাবে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের টেন্সের ব্যবহার করব, যেটা প্রথম সেন্টেন্স দেখলেই তোমরা বুঝতে পারবে। হি হ্যাড বিন রাইটিং এ বুক ফর এ লং টাইম। সে অনেক সময় ধরে একটা বই লিখছিল। সে নিশ্চয়ই অতীতে কোনো একটা সময় বইটা লেখা শুরু করেছিল, শুরু করার পর অনেক সময় ধরে বই লেখার কাজটা চালিয়ে গেছিলো। তাহলে আমি এক্ষুনি কী বললাম? কোনো একটা ঘটনা শুরু হয়েছিল এবং সেটা অনেক সময় ধরে চলেছিল। সেই রকম যখন অর্থ আমরা লিখবো বা বলবো তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। তাহলে তোমরা প্রথম সেন্টেন্সের মাধ্যমে বুঝতে পারলে যে হি হ্যাড বিন রাইটিং এ বুক ফর এ লং টাইম। সে অনেক সময় ধরে একটা বই লিখছিল। উই হ্যাড বিন রাইটিং দ্য নোটস সিন্স 1 PM ইয়েস্টারডে। আগামীকাল 1টা পর্যন্ত আমরা নোটসগুলো লিখছিলাম। দুপুর 1টা পর্যন্ত আমরা নোটসগুলো লিখছিলাম, যেহেতু ওটা PM। তাহলে হয়তো নোটস লেখার কাজটা আমরা সকালে শুরু করেছিলাম। সকালে শুরু করে আমরা কতক্ষণ ধরে নোট লেখার কাজটা করেছি? দুপুর 1টা পর্যন্ত। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, শুরু হয়ে অনেক সময় ধরে চলেছে, সেই রূপ অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। সৌরভ গাঙ্গুলি হ্যাড বিন ক্যাপ্টেনিং ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর এ লং টাইম। সৌরভ গাঙ্গুলি অনেক সময় ধরে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনিংয়ের কাজ বা ক্যাপ্টেনশিপের কাজ করছিল। অনেক সময় ধরে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল, তাই আমরা কি বললাম? সৌরভ গাঙ্গুলি হ্যাড বিন ক্যাপ্টেনিং ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর এ লং টাইম। সৌরভ গাঙ্গুলি অনেক সময় ধরে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনশিপের কাজ করছিল। ক্লিয়ার? উই হ্যাড বিন লার্নিং টেন্স ফর এ লং টাইম। সেন্টেন্সটা দেখো,
উই হ্যাড বিন লার্নিং টেন্স ফর এ লং টাইম, আমরা অনেক সময় ধরে টেন্স শিখছিলাম। দ্য টাইগার হ্যাড বিন ওয়াচিং দ্য ডিয়ার ফর এ লং টাইম, দ্য টাইগার হ্যাড বিন ওয়াচিং দ্য ডিয়ার ফর এ লং টাইম, টাইগারটা ওই হরিণটাকে অনেকক্ষণ ধরে দেখছিল বা লক্ষ্য করছিল যে কখন তাকে ধরবে। ডিসকভারি চ্যানেলে এরকম সিচুয়েশান দেখে থাকি, তাহলে এটা আমরা কি বলবো, যে বাঘটা অনেক সময় ধরে ওই হরিণটাকে দেখছিল বা লক্ষ্য রাখছিল। ক্লিয়ার আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে সাথে আমাদের ডু ভার্বের পাস্ট টেন্স চ্যাপ্টারের শেষ। তাহলে ডু ভার্ব মানে কিন্তু শুধু ডু ইউজ করব এরকম নয়, ডু ভার্বের আন্ডারে আরও যেসব অ্যাকশান ভার্ব আছে সেগুলোকে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। তোমরা এই ফর্মগুলোকে আরও মুখস্থ করো, সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজিয়ে দাও, টেন্স শিখে নাও এবং ইংরাজিতে লেখার পারদর্শিতা অর্জন করো, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে থাকো আর গ্রামার শিখতে থাকো। আশা করছি এরকমভাবে গ্রামার তোমাদেরকে এত ডিটেলে কেউ বলবে না। তাহলে আমরা শর্টকাট নয় ডিটেল শিখব। তাহলে এর পরের ক্লাসে আমরা ফিউচার টেন্স সম্পর্কে ডিটেলে জেনে নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।